হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজ আমি মডার্ন কনসেপ্ট অফ অ্যান অ্যাটম পড়াবো অ্যান্ড একটা অ্যাটমকে কী করে রিপ্রেজেন্ট করানো হয় এবং অ্যাটমগুলির ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট পয়েন্ট ইজ মডার্ন কনসেপ্ট অফ অ্যান অ্যাটম। তাহলে মডার্ন কনসেপ্ট অফ অ্যান অ্যাটম এখানে কি বলা হয়েছে যে অ্যাটম কনসিস্টস অফ 3 সাবঅ্যাটমিক পার্টিকেলস। তার মানে 3টে সাবঅ্যাটমিক পার্টিকেল নিয়ে অ্যাটমটা তৈরি হয়। কি কি সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো? একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন এবং একটা নিউট্রন। যার অ্যাটমের স্ট্রাকচারটা হবে এই ধরনের এলিমেন্টের অ্যাটম, যার নিউক্লিয়াসটা হয় পজিটিভলি চার্জড। ওকে, এবং তাহলে নিউক্লিয়াসে কোন কোন এলিমেন্ট থাকে, কোন কোন পার্টিকেল থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন, যার মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রাল হচ্ছে নিউট্রাল। সেই জন্য নিউক্লিয়াসটা আলটিমেট কী হয়ে যায়? প্রোটনের চার্জটাই পায়, অর্থাৎ পজিটিভ চার্জ হয়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসে থাকে এবং স্ট্রং নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্সের মাধ্যমে তোমার প্রোটন আর নিউট্রনটা নিউক্লিয়াসের মধ্যে স্থির অবস্থায় থাকে। তাহলে অ্যাটমটাকে দুটো পার্টে ভাগ করা যায়, অ্যাটমের স্ট্রাকচারটাকে। হ্যাঁ, যার একটাকে বলা হয় নিউক্লিয়াস, এখনই বললাম এর ভেতর কে থাকে? প্রোটন আর নিউট্রন। আরেকটা হচ্ছে আউটার পার্ট অফ নিউক্লিয়াস, দ্যাট ইজ এমটি স্পেস, যেখানে কি থাকে? নিউক্লিয়ার রিজিয়ন বা এমটি স্পেস, যেখানে কে থাকে? ইলেকট্রনগুলো থাকে। ঠিক আছে, তাহলে এই দুটো পার্টে ভাগ করা হয়। তাহলে নিউক্লিয়াসটা তো বলে দিলাম, আর বাইরে আউটার পার্টে কে থাকে? ইলেকট্রন। ইলেকট্রনগুলো কোথায় থাকে? ইলেকট্রনগুলো হচ্ছে কিছু ফিক্সড অরবিট অর সেলস, ওর মধ্যে ও রিভলভ করতে থাকে, ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রনগুলো সবসময় র্যান্ডমলি একটা মোশনে থাকে। তাহলে মোশনে থাকলে কী হবে? ও ঘুরতে থাকলে ওর আউটার ওয়ার্ল্ড বাইরে থেকে একটা ফোর্স কাজ করবে, তাহলে ওকে ছিটকে বেরিয়ে যেতে চাইবে, কিন্তু পারে না। সেই আউটার ওয়ার্ল্ড ফোর্সটা কাউন্টার ব্যালেন্সড হয় কী দ্বারা? যে প্রোটনের পজিটিভ চার্জ থাকার জন্য ও মাইনাস চার্জড ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। সেই ইনওয়ার্ড অ্যাট্রাকশনের জন্য ওই ইলেকট্রনগুলো স্থির অবস্থায় থাকে, ও ছিটকে বেরিয়ে যেতে পারে না। ঠিক আছে, আর অ্যাটমটা কি হয়? একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, অর্থাৎ ওর কোনো ইনিশিয়ালি কোনো চার্জ থাকে না। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক্যালি যদি নিউট্রাল হয় তাহলে কি হতে হবে? প্রোটন পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে প্লাস মাইনাস চার্জটা সেম হতে হবে। যদি সেম না হয়, হয় প্লাস অর মাইনাস, যদি বেশি বা কম হয় তখনই তো ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যাবে, তাই না? কিন্তু জানা আছে প্রোটনটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। ঠিক আছে, তার জন্য তাহলে কি হবে? যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, অর্থাৎ যতগুলো প্লাস চার্জ থাকবে একটা অ্যাটমের মধ্যে ঠিক ততগুলোই মাইনাস চার্জ প্রেজেন্ট থাকবে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। তাহলে স্ট্রাকচারাল স্টেবিলিটিটা কি? এর আগে বলা হয়েছিল ইলেকট্রনগুলো যখন মোশনে থাকে, ও ইলেকট্রন মোশনে থাকার জন্য ও এনার্জিটা লস করতে থাকবে, লুজ করতে 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 একসময় কি নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে, তার মানে কি কোল্যাপস হয়ে যাবে এবং অ্যাটমের স্টেবিলিটিটা তোমার ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা অ্যাকচুয়ালি হয় না। কেন হয় না? কারণ ইলেকট্রনগুলো কি করে? এক একটা ফিক্সড সার্কুলার অরবিটে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সেই সার্কুলার অরবিট বা সেলগুলোর এনার্জিটা, এক একটা সেলের এনার্জিগুলো ফিক্সড থাকে। নিউক্লিয়াস থেকে যত বাইরের দিকে যেতে থাকবো তত সেলগুলোর এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক আছে, এবং সেটা ফিক্সড হয়। সেই অবস্থায় কোনো একটা ইলেকট্রন যে কোনো একটা অরবিটে যখন প্রেজেন্ট থাকে তখন সেই ইলেকট্রনটা এনার্জি লুজ বা গেইন করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য এদেরকে বলা হয় স্টেশনারি অরবিটস। ঠিক আছে, তাহলে কী হবে? ইলেকট্রনগুলো নির্দিষ্ট যে যার ফিক্সড অরবিটে ও রোটেট করতে বা রিভলভ করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই স্টেশনারি অরবিটটার জন্য কি হয়? ওর কি ব্যালেন্স করে? ওর ইলেকট্রনগুলোর আউটার ওয়ার্ল্ড যে ফোর্সটা, সেটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জে অ্যাট্রাকশন করছে, এই দুটো কাউন্টার ব্যালেন্স করছে। ঠিক আছে, যার জন্য ইলেকট্রনগুলো ওই ফিক্সড অরবিটালে ফিক্সড অবস্থায় থাকে। ওকে, এই কারণের জন্য তোমার স্ট্রাকচার অফ অ্যাটম স্টেবল হয়। নেক্সট আসছি অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বারটা কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে, বা সেই নাম্বারটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যাটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে আমরা লিখতে পারি অ্যাটমিক নাম্বার, যেটাকে কি দ্বারা ডিনোট করা হয়? মনে রাখবা, ক্যাপিটাল জেড। ক্যাপিটাল জেড দিয়ে অ্যাটমিক নাম্বারকে ডিনোট করা হয়। তাহলে অ্যাটমিক নাম্বার জেড ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস
বা স্মল পি, ঠিক আছে। তাহলে অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস, যতগুলো প্রোটন থাকবে সেটাকেই বলা হয় অ্যাটমিক নাম্বার। এবং একটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সেই জন্য তো ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, তাই না? তাহলে প্রোটন সংখ্যা যতগুলো হবে ইলেকট্রন সংখ্যা ততগুলো, তাহলে আমরা লিখতেই পারি পি ইকুয়াল টু ই ফর ইলেকট্রন। তাহলে প্রোটন নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু তোমার নাম্বার অফ ইলেকট্রনস। ওকে, নেক্সট আসছি মাস নাম্বার। তাহলে মাস নাম্বারটা কি? কোনো একটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে ওর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে তার সমষ্টি, অর্থাৎ তার সামেশনটাকেই বলা হয় মাস নাম্বার, কারণ ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে। তাহলে তার মানে মাস বলতে কোনো একটা অ্যাটমের মাস বলতে তার নিউক্লিয়াসের মাসটাকেই বলা হয়। তাহলে মাস নাম্বারকে কী দ্বারা ডিনোট করা হয়? ক্যাপিটাল এ দিয়ে। তাহলে মাস নাম্বার আমরা কি লিখতে পারি? মাস নাম্বার A is equal to number of P for protons plus number of N for neutrons. তাহলে mass number is equal to number of proton plus number of neutrons. তাহলে proton means proton is equal to atomic number or Z দিয়ে ডিনোট করা। তাহলে এই জায়গায় আমরা লিখতেও পারি অন্যভাবে যে Z plus N, ঠিক আছে। Z for অ্যাটমিক নাম্বার, যেহেতু অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার সেম, তাই আমরা জেড দিয়েও ডিনোট করতে পারি। ওকে, তাহলে এ ইকুয়াল টু জেড প্লাস এন। তাহলে এখান থেকে যে কোনো দুটো যদি জানা থাকে তাহলে আরেকটা আমরা বের করে নিতে পারবো। যেমন মনে করো নিউট্রন নাম্বারটা আমাদের জানা নেই, তাহলে কী করে বের করবো? এন। তাহলে এন ইকুয়াল টু কী লিখতে পারি? এ মাইনাস জেড, ঠিক আছে। অর্থাৎ এটা মনে করো জানা নেই, তাহলে কোনো একটা এলিমেন্টের অ্যাটমের যদি মাস নাম্বার জানা থাকে এবং তোমার অ্যাটমিক নাম্বার জানা থাকে, তাহলে ওই দুটো মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার মাইনাস করলে আমরা নিউট্রন নাম্বারটা পেয়ে যাব। কেমন? তাহলে এটা মনে রাখতে হবে। যেমন এক্সাম্পল কি? ফর এক্সাম্পল যেমন ম্যাগনেসিয়াম ওর ম্যাগনেসিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, অর্থাৎ এটা হচ্ছে জেড ভ্যালু, আর 24 হচ্ছে ওর মাস নাম্বার এ। ওকে, তাহলে ম্যাগনেসিয়ামের নিউট্রন নাম্বার কত কী করে বের করব? তাহলে ম্যাগনেসিয়ামের নিউট্রন নাম্বার হচ্ছে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, এই যে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, অর্থাৎ 24 মাইনাস 12 দ্যাট ইজ 12। তার মানে ম্যাগনেসিয়ামের নিউট্রন নাম্বার হচ্ছে 12। বোঝা গেল? এরপরে আসছি সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ অ্যান এলিমেন্ট। তাহলে কোনো একটা এলিমেন্টের অ্যাটমকে কী করে আমরা খাতায় রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে এর রুলসটা হলো, মনে করো এক্স কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট, হ্যাঁ। তাহলে সেই এলিমেন্টের এখানে তোমার সাবস্ক্রিপ্টে লেখা হয় হচ্ছে জেড, অর্থাৎ ওর অ্যাটমিক নাম্বারটা নিচে লেখা হয়, ঠিক আছে। আর সুপারস্ক্রিপ্টে লেখা হয় এ, অর্থাৎ সেই এলিমেন্টের মাস নাম্বার, ঠিক আছে। তাহলে নিচে লেখা হবে জেড, ওপরে লেখা হবে এ। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝে, যেমন এক্স এলিমেন্টটা মনে করো ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়াম অ্যাটম, ঠিক আছে। তাহলে ক্যালসিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 20 আর মাস নাম্বার হচ্ছে 40। ওকে, তাহলে এইভাবে আমরা ডিনোট করব। যেমন হাইড্রোজেন 1H1, ওর প্রোটন সংখ্যাও বা অ্যাটমিক নাম্বারও 1, মাস নাম্বারও 1, ঠিক আছে। যেমন কার্বন সি, ওর 612, 6 ফর অ্যাটমিক নাম্বার আর 12 হচ্ছে অ্যাটমিক মাস বা মাস নাম্বার। ক্লিয়ার হলো? ওকে, তাহলে অ্যাটমিক নোটেশন তো বোঝা গেলো। এবার তোমাদের বইতে দেখবে একটা টেবিল দেওয়া আছে, কিসের? যে অ্যাটমিক নোটেশন অ্যান্ড দ্য নাম্বার অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কতগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করা আছে। কয়টা এলিমেন্ট দেওয়া আছে? 20 এলিমেন্টস। এই 20 এলিমেন্টের নাম এবং সিম্বল তোমাদের মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি অতগুলো যাচ্ছি না, 2-3টা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো সেম একই রকম হবে, বুঝে নাও। তাহলে ফার্স্ট এলিমেন্টের নাম কি? হাইড্রোজেন। তাহলে সিম্বল কি? ক্যাপিটাল এইচ। অ্যাটমিক নোটেশন কিভাবে লেখা হয়? 1H1। এ মাস নাম্বার কত? এই যে পাওয়ারে যেটা আছে সুপারস্ক্রিপ্টে কত? 1। জেড অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে নিচে সাবস্ক্রিপ্টে কত আছে? 1, তাহলে 1। প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার কত? 1। ইলেকট্রন নাম্বার, তাহলে ইলেকট্রন কি? যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন, তার মানে 1। আর নাম্বার অফ নিউট্রন কত? নিউট্রন মানে কি? মাস নাম্বার
ওপরেরটা মাইনাস নিচেরটা, এটা সিম্পলভাবে মনে রাখবো, ওপরেরটা মাইনাস নিচেরটা করলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। তাহলে অর্থাৎ মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, তাহলে 1 - 1 কত হবে? নিউট্রন নাম্বার 0, অর্থাৎ প্রোটন মানে হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, হাইড্রোজেন অ্যাটমটা। ওকে, তাহলে এরকম করে বাকিগুলো হবে হতে মনে করো অক্সিজেন অ্যাটম, তাহলে এলিমেন্টের নাম হচ্ছে অক্সিজেন, ওর সিম্বল ক্যাপিটাল ও, অ্যাটমিক নোটেশন ও 8O16, তাহলে অ্যাটমিক নাম্বার মাস নাম্বার কত? 16, অ্যাটমিক নাম্বার কত? 8, প্রোটন নাম্বার কত? প্রোটন নাম্বার 8, যেহেতু অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার সেম, ইলেকট্রন নাম্বারও 8, নিউট্রন নাম্বার কত হবে? 16 - 8 অর্থাৎ 8, বোঝা গেল? এরপরে নেক্সট চলে আসো, মনে করো অ্যালুমিনিয়াম, সিম্বল কি? Al, ওকে, অ্যাটমিক নোটেশন কি? 13Al27, তাহলে মাস নাম্বার কত? 27, অ্যাটমিক নাম্বার কত? 13, প্রোটন নাম্বার 13, ইলেকট্রন নাম্বার 13, নিউট্রন নাম্বার কত? 27 - 13, অর্থাৎ মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, তাহলে কত হবে? 14, ওকে। নেক্সট চলে আসছি, পরপর একই রকম হবে বাকিগুলো। লাস্টের 20 নাম্বার এলিমেন্টটা কত? কি নাম? ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের সিম্বল কি? Ca, তোমার অ্যাটমিক নোটেশন Ca20 Ca40, তাহলে অ্যাটমিক নাম্বার কত? মাস নাম্বার কত? 40, অ্যাটমিক নাম্বার 20, প্রোটন নাম্বার 20, ইলেকট্রন নাম্বার 20, নিউট্রন নাম্বার কত? 40 - 20, দ্যাট মিন্স 20। তাহলে এরকম করে বাকিগুলো হবে তোমাদের অ্যাটমিক নোটেশনটা, নেম আর সিম্বলটা তোমাদের মেমোরাইজ করতে হবে, তাহলে বাকিগুলো এমনি পেয়ে যাবে। কেমন? ওকে, এরপর আসছি রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, তো অ্যাটমগুলো সাইজ এতটাই ছোট যে ওটা মাসটা মেজার করা খুব কঠিন ছিল। তখন সায়েন্টিস্টরা কী করলেন? কোনো একটা অ্যাটমকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছিল, যেমন হাইড্রোজেন। তাহলে প্রথমে ওকে হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরে ওর রেসপেক্টে অন্য অ্যাটমগুলো কতগুণ ভারী সেটা ক্যালকুলেট করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওটা ক্যালকুলেশনে কিছু প্রবলেমস হচ্ছে, যেমন ফ্র্যাকশনে কিছু বেশিরভাগ রেজাল্ট চলে আসছিল। তো সেটা সলভ করার জন্য কী হলো? নেক্সট চলে আসলো অক্সিজেন স্কেল, এবং তারপরে ধাপে ধাপে এক্সপেরিমেন্টালি দেখা হলো যে কার্বন স্কেলটাকে এখন স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কার্বন স্কেলে তোমার রিলেটিভ অ্যাটমিক মাসটা মেজার করা হয়। তাহলে কার্বন স্কেলে যে রিলেটিভ অ্যাটমিক মাসটা কী বোঝানো হয়? কার্বন 12, অর্থাৎ যে কার্বনটার তোমার মাস নাম্বার 12 সেই কার্বনটাকে নেওয়া হয়েছে। সেই কার্বনের 1/12 তুলনায় কোনো একটা এলিমেন্টের অ্যাটম যত গুণ ভারী হবে তাকেই বলা হয় রিলেটিভ অ্যাটমিক মাস অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারি? দেখো, তাহলে আমরা লিখতে পারি রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু average mass of one atom of an element divided by 1/12 of mass of one atom of carbon 12. ওকে, তাহলে এটাকে আবার কীভাবে লিখতে পারি? ইকুয়াল টু অ্যাভারেজ মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ডিভাইডেড বাই মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন 12 ইন্টু 12। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে বোঝা গেল? তাহলে এই কার্বন স্কেলে তোমার রিলেটিভ অ্যাটমিক মাসটা ক্যালকুলেট করা হয়। ওকে, এবং এর ইউনিটটা কি? তাহলে একে প্রথম দিকে AMU, অ্যাটমিক মাস ইউনিট, এই ইউনিট দ্বারা ডিফাইন করা হতো, কিন্তু ওটাকে এখন আরও একটু মডিফাই করা হচ্ছে। সেটাকে কিভাবে লেখা হয়? ইউ দিয়ে, স্মল লেটার ইউ, অর্থাৎ ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এই সিম্বল দ্বারা ডিনোট করে। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1U, এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের, তাহলে 1 ইউনিফাইড মাস ইউনিট। ঠিক আছে, তাহলে অক্সিজেনের দ্যাট অফ অক্সিজেন কত? 16U, তাহলে হাইড্রোজেনের তুলনায় 16 গুণ। ঠিক আছে, তাহলে এইভাবে এই ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট দ্বারা ডিনোট করা হয় রিলেটিভ অ্যাটমিক মাসটাকে। ঠিক আছে, ওকে। এরপর আসছি আইসোটোপস। তাহলে আইসোটোপস কি?
atoms of same element having same atomic number but different mass number is known as isotope। তার মানে এলিমেন্টগুলো তোমার সেম হবে, কোন দিক দিয়ে সেম হবে, তার অ্যাটমিক নাম্বারটা সেম হবে কিন্তু মাস নাম্বারটা ডিফারেন্ট হবে, ওদেরকে একে অপরের আইসোটোপ বলবো। যেমন নাইট্রোজেনের দুটো আইসোটোপ 7n14 আরেকটা 7n15। তাহলে দেখো এই নাইট্রোজেনের যে সেম এলিমেন্ট আছে তাহলে এর অ্যাটমিক নাম্বারটা সেম, দেখো এরও 7 ওরও 7 কিন্তু মাস নাম্বারটা ডিফারেন্ট, এর 14 ওর 15। তাহলে মাস নাম্বার ডিফারেন্ট হওয়ার জন্য ওর নিউটন নাম্বারও ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে নিউটন নাম্বার কত 7, এর ক্ষেত্রে নিউটন নাম্বার কত 8। বোঝা গেল? আচ্ছা, সিমিলারলি হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, এটা মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবো। হাইড্রোজেনের 3টে আইসোটোপ কি কি? প্রোটিয়াম যাকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয় 1H1, ডয়টেরিয়াম 1H2 আরেকটা ট্রাইটিয়াম 1H3। তাহলে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, একটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম। তাহলে এদের দেখো 1 সবগুলোর অ্যাটমিক নাম্বার সেম, জাস্ট মাস নাম্বার ডিফারেন্ট, 1 2 আর এটার ক্ষেত্রে 3। ঠিক আছে? তাহলে নিউটন সংখ্যাটাও ডিফারেন্ট, এর ক্ষেত্রে 0, এর ক্ষেত্রে নিউটন নাম্বার 1, এর ক্ষেত্রে নিউটন নাম্বার 2। ওকে, তাহলে এই গেল। যেমন কার্বনের 3টে আইসোটোপ, একটু আগে বললাম কার্বন 12, তাহলে ওটা হচ্ছে ন্যাচারাল। তাহলে কার্বনের 3টে আইসোটোপ কি কি হয়? 6C14, 6C13, 6C12। তার মানে 6C12, 6C13, 6C14। তাহলে এই C12টা হচ্ছে তোমার, তাহলে প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার সেম 6, তাহলে এরা একে অপরের আইসোটোপ কিন্তু মাস নাম্বারটা ডিফারেন্ট হয়, তাহলে নিউটন নাম্বারটাও ডিফারেন্ট, ভ্যারি করে যায়। তাহলে এখানে C12টা হচ্ছে তোমার নর্মাল মানে স্টেবল কার্বন, ঠিক আছে? আর C13, 14 এগুলো হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ হয়। ঠিক আছে? ওকে, প্রপার্টিজ অফ আইসোটোপস কি? আইসোটোপগুলোর মধ্যে ওদের অ্যাটমিক নাম্বারটা সেম হয়। তাহলে অ্যাটমিক নাম্বার সেম হওয়ার জন্য প্রোটন সংখ্যা সেম, তাহলে প্রোটন সংখ্যা সেম হলে ওদের ইলেকট্রন নাম্বারগুলো সেম হবে। ঠিক আছে? আর আইসোটোপগুলোর কেমিক্যাল প্রপার্টিজ প্রায় সিমিলার হয়। কেন? কারণ ওদের প্রোটন নাম্বারগুলো সেম হয়, অর্থাৎ অ্যাটমিক নাম্বার ইকুয়াল সবগুলোরই, সেই জন্য ওদের কেমিক্যাল প্রপার্টিজটাও প্রায় ইকুয়াল হয়। কিন্তু ওদের মাস নাম্বারটা স্লাইটলি ডিফারেন্ট হওয়ার জন্য ওদের মাস রিলেটেড অর মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিজ যেমন মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ডেন্সিটি এগুলো একটু একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? ব্যাস এই ছিল তোমার আইসোটোপস। আসছি ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে তোমার অ্যারেঞ্জমেন্ট থাকবে ইলেকট্রনগুলোর, তাহলে সেটাকে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? তাহলে এখানে দুজন সায়েন্টিস্ট বোর অ্যান্ড বারি এই দুজন সায়েন্টিস্ট একটা রুলস দিয়েছিলেন যে ওর উপরে বেস্ট করে ইলেকট্রনগুলো অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে? তো তার আগে তোমরা একটু দেখে নাও। তাহলে নিউক্লিয়াসে কে থাকবে? কোনো একটা এলিমেন্টের অ্যাটমের নিউক্লিয়াস থাকবে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে যে বিভিন্ন শেলগুলো আছে শেল বা অরবিট বলা হয়, সেখানে কে সার্কুলেট করতে থাকবে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। ঠিক আছে? রিভলভ করতে থাকবে। তাহলে ফার্স্ট সেল নিউক্লিয়াসের রেসপেক্টে ফার্স্ট সেলটাকে বলে কে। ঠিক আছে? তারপর একটা এল, তারপর একটা এম, তারপর একটা এন, তারপর একটা ও, তারপর একটা পি, তারপরে তারপর একটা হচ্ছে কিউ। ঠিক আছে? 7টা থাকে, 1 2 3 4 5 6 7 এই অবধি থাকবে। ঠিক আছে? তাহলে তোমার এই কে এল এম এন ওপি কিউ শেল, এবং রুলসটা বলেছে নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবো অরবিটগুলো বা শেলগুলো, তত এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকবে। কেমন? আর এগুলোকেই পরে দেখবে, একটু পরে এন নাম্বার দিয়ে ডিনোট করা, এন ইকুয়াল টু নাম্বার অফ শেল। তাহলে কে শেলটাকে এন ইকুয়াল টু 1, এটার জায়গায় এন ইকুয়াল টু 2 লিখবো, এম এর জায়গায় এন ইকুয়াল টু 3 লিখবো, এরকম করেও লেখা যায়। তাহলে কে এল এম এন ওপি কিউকে তোমার 1 2 3 4 5 6 7 দিয়েও ডিনোট করা হয়। ওকে, এবং আরেকটা, তাহলে ওনার রুলস বললো যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিটে তো রিভলভ করতেই থাকে এবং ধীরে ধীরে এনার্জিগুলো নিচ থেকে ওপরের দিকে গেলে বাড়তে থাকবে, নিউক্লিয়াস থেকে যত দূরে যাবো বাড়বে, এটা একটা রুলস। আরেকটা রুলস বলেছে যে 2n², অর্থাৎ এই ফর্মুলা দ্বারা
কোনো একটা অরবিটে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে সেটা বোঝানো হয়, ঠিক আছে। কোনো একটা অরবিট বা শেলে কতগুলো ইলেকট্রন ধরবে ম্যাক্সিমাম, সেইটাকে 2n স্কোয়ার ফর্মুলা দিয়ে ডিনোট করে, যেখানে এনটা কি স্মল লেটার এন হচ্ছে নাম্বার অফ সেল, মানে কোন সেলটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। যেমন দেখো একটা টেবিল দেওয়া আছে তোমাদের বইতে, সেল নাম্বার অফ সেল ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ওকে। তাহলে তোমার সেল যদি কে সেল হয় তাহলে নাম্বার অফ সেল বলতে এন বোঝাচ্ছে, তাহলে কত, এন এর ভ্যালু 1, তাহলে ফার্স্ট সেলটা, ঠিক আছে। তাহলে ওখানে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, ফর্মুলা কি 2n স্কোয়ার, তাহলে 2 ইন্টু এন এর ভ্যালু 1 পুট করো, তাহলে 1 স্কোয়ার অর্থাৎ 2। তার মানে তোমার ফার্স্ট সেলে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, তার বেশি থাকবে না, কম থাকতে পারে, একটা থাকতে পারে, কিন্তু 2-এর বেশি থাকবে না, ওকে। তাহলে এল সেলে কতগুলো ইলেকট্রন থাকবে, এল মানে এন এর মান কত, এন এর ভ্যালু 2, মানে সেকেন্ড সেলটা, সেকেন্ড অরবিট, তাহলে এন এর ভ্যালু 2। তাহলে এখানে ফর্মুলায় বসাও 2 স্কোয়ার, তাহলে কত হবে রেজাল্ট 8। তার মানে সেকেন্ড সেলে ম্যাক্সিমাম 8 ইলেকট্রন থাকতে পারে, কম থাকতে পারে কিন্তু 8-এর বেশি থাকবে না, ঠিক আছে। কে এল এম, এম মানে এন এর মান কত, থার্ড সেল, তাহলে সেখানে চলে গেলাম, তাহলে 3 বসলে তাহলে 18, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার হবে 18। এম এর পরে যদি এন সেলে যাই তাহলে সেল নাম্বার কত 4, তাহলে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হবে 32, ঠিক আছে। 32 4 বসালে তাহলে ম্যাক্সিমাম নাম্বার হবে 32, এইভাবে বের করা হয়, কেমন। তাহলে কোন অরবিটে কতগুলো ইলেকট্রন ধরবে এই ফর্মুলা দ্বারা, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধরবে এই ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করা হয়েছে। তাহলে ফার্স্ট সেলে একমাত্র 2টো ইলেকট্রন থাকবে, পরেরগুলো ধীরে ধীরে 8, 18, 32 এরকম করে ফিল আপ হতে থাকবে। কিন্তু মনে রাখবা সর্বশেষ লাস্ট সেলটাকে বলা হয় ভ্যালেন্স। লাস্ট মানে মনে করো এই একটা অ্যাটম আছে এইটা, তাহলে লাস্ট সেল কোনটা, এইটাকে বোঝাচ্ছি। ইন্টারনালে তোমার 2টো সেল আর এটা বাইরে আউটার মোস্ট সেল কোনটা, 3 নাম্বারটা, তাই না। তাহলে আউটার মোস্ট সেলটাকে বলা হয় ভ্যালেন্স সেল, ঠিক আছে। তাহলে ভ্যালেন্স সেলে মনে রাখবা ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 8, 8-এর বেশি থাকবে না, কারণ 8টা হলে ও স্টেবল কনফিগারেশন হয়। এগুলো একটু উঁচু ক্লাসে আরও ডিটেলস জানবে, কেমন। তাহলে এতটুকু মনে রাখো, 32 তো ঠিকই আছে, ইনার সেলে 32 থাকতে পারে ইলেকট্রন, কিন্তু আউটার মোস্ট সেলে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এবং এটা ব্যতিক্রম কি, ফার্স্ট সেল যেখানে কিনা শুধু 2টো ইলেকট্রন থাকে, ওটা হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। তাহলে বোঝা গেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার কিছু একটা টেবিল দেওয়া আছে বইতে, তোমরা দেখে নেবে, এবং এদের অ্যারেঞ্জমেন্টটা আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ইলেকট্রন থাকবে। টেবিলটা দেখো এরকম হবে, যে এলিমেন্টের নাম মনে করো ফার্স্ট এলিমেন্টটা হাইড্রোজেন, সিম্বল কি এইচ, অ্যাটমিক নাম্বার 1। তাহলে ইলেকট্রন অ্যাটমিক নাম্বার মানে যতগুলো, অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা যতগুলো, ইলেকট্রন সংখ্যা ততগুলো। তাহলে ইলেকট্রন কটা হবে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন হবে। তাহলে তার অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে, কে সেলে ফার্স্ট সেলে একটা ইলেকট্রন যাবে, আর তো ইলেকট্রন নেই হাইড্রোজেনে, তাহলে তো আর কোনো অপশন নেই, ওগুলো খালিই থাকবে, ঠিক আছে। এরকম করে হিলিয়াম, নেক্সট আছে হিলিয়াম, সিম্বল এইচই, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্ট সেলে কটা, 2টা ইলেকট্রন, ব্যাস হয়ে গেল। তারপরে যখন যাব লিথিয়াম, সিম্বল কি এলআই, আর অ্যাটমিক নাম্বার 3। তাহলে 3 কোথায় হবে, এখানে নিশ্চয়ই 3 হবে না, কারণ ফার্স্ট সেলে আমরা একটু আগেই বললাম যে 2টোর বেশি ইলেকট্রন ধরবে না, তাহলে 2 লিখলাম। তাহলে আছে কটা, মোট 3টে ইলেকট্রন হবে, যেহেতু অ্যাটমিক নাম্বার প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলো, তাহলে প্রোটন, তাহলে ইলেকট্রন 3টের মধ্যে 2টো ফার্স্ট সেলে গেলো, তাহলে আরেকটা ইলেকট্রন কী হবে, নেক্সট সেলে যাবে, অর্থাৎ এল সেলে আরেকটা ইলেকট্রন চলে যাবে, বুঝতে পারলে। এরকম করে আবার পরেরগুলো পরপর চলবে, এখানে 1 2 3, ফার্স্ট সেলে 2টার বেশি আর হবে না, নেক্সট সেলে পরবে, এম করে করে যেতে 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 তোমার নিয়ন, যার সিম্বল এনই, অ্যাটমিক নাম্বার হচ্ছে অ্যাটমিক নাম্বার 10, ঠিক আছে। তাহলে ওর ইলেকট্রন সংখ্যাও 10 হবে, তার মানে এখানে ফার্স্ট সেলে 2টা যাবে, পরের সেলে কয়টা যাওয়ার কথা, 8টা, ব্যাস হয়ে গেলো, 8 আর 2 10। এরপর নিয়নের পরে যখন যাব, ধরে নাও তোমার সোডিয়ামই ধরলাম, সিম্বল এনে, অ্যাটমিক নাম্বার 11, তাহলে ইলেকট্রনও 11, তার মানে 2 সেকেন্ড সেলে যাবে 8টা। এখানে কিন্তু 9টা দিলে হবে না, কারণ আমরা একটু আগেই বললাম ভ্যালেন্স সেলে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, সেই জন্য
এখানে হয়ে যাবে 8, তাহলে 8 2 10 হলো, আর একটা ইলেকট্রন পড়ে থাকলো, তাহলে সেটা চলে যাবে তখন নেক্সট সেলে অর্থাৎ এম সেলে চলে যাবে। বোঝা গেল? তাহলে এরপরে তাহলে এটা ফিক্সড হলো, নেক্সট এলিমেন্টগুলোর ক্ষেত্রে 2 আর 8 ফিক্সড হবে, নেক্সট সেলে পরপর ইলেকট্রন চলতে থাকবে এবং এখানে গিয়ে যখন আবার 8টা ফিল আপ হবে তারপরে আবার নেক্সট সেলে তখন ইলেকট্রনগুলো প্রবেশ করতে শুরু করবে, এইভাবে চলবে। তাহলে আমি লাস্টেরটা দেখিয়ে দিই। লাস্টে কী আছে? ক্যালসিয়াম। এরকম করে বাকিগুলো চলছে, বইতে দেখে নেবে। হ্যাঁ, এখন আশা করি বুঝে যাবে। তাহলে ক্যালসিয়ামের সিম্বল Ca, অ্যাটমিক নাম্বার 20, ইলেকট্রন বিন্যাস তাহলে কত হবে? ফার্স্ট সেলে হবে 2, তারপরে হয়ে যাবে 8, কারণ এখানে আমরা 18 দিতে পারবো না, তাহলে 18 আর 2 মিলে 20 হয়, কারণ লাস্ট সেলে আমরা বলছি 8টার বেশি থাকবে না, সেই জন্য এখানে হয়ে যাবে 8, তাহলে 8 আর 2 হয়ে গেল। তারপরে সেলে আবার ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন ধরবে, তার বেশি দিব না, তাহলে কত হলো? 18 হলো, আরও দুটো পরে থাকলো, সেটা চলে যাবে নেক্সট সেলে অর্থাৎ এন সেলে, ফোর্থ সেলে নেক্সট ইলেকট্রন দুটো চলে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে হবে ইলেকট্রনিক কনফিগারেশন অর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস। বোঝা গেল? ইলেকট্রন বিন্যাসটা তোমার অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, এবার ওটাকে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে বোঝাই কীভাবে ওটা ডিনোট করব। সাপোজ মনে করো হাইড্রোজেনটাকে আমি ডিনোট করব, তাহলে মনে করো এটা নিউক্লিয়াস একটা অ্যাটমের, তাহলে নিউক্লিয়াসে কী কী থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাহলে এখানে শুধু প্রোটন আছে 1p, নিউট্রন তো 0 হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই না? 1h1, ঠিক কি না? তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এর বাইরে একটা সেল আছে এবং কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তাহলে এর বাইরে একটাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? ব্যাস, এটাই হলো তোমার হাইড্রোজেনের তোমার অ্যাটমিক স্ট্রাকচারটা যদি বোঝাই। এবার মনে করো অন্য কোনো এলিমেন্ট একটা নেওয়া, মনে করো বোরন নিলাম। ঠিক আছে? বোরন 5b11, ঠিক আছে? তাহলে এর তোমার ইলেকট্রন বিন্যাসটা যদি লিখি, তাহলে প্রোটন কয়টা আছে? নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসে প্রোটন আছে 5টা, 5p, প্লাস তোমার নিউট্রন কয়টা আছে? 6টা, 6n। ঠিক আছে? তাহলে এবার প্রোটন যতগুলো, ইলেকট্রন ততগুলো, অর্থাৎ 5টা প্রোটন মানে 5টা ইলেকট্রন, তাহলে 5টা ইলেকট্রন কীভাবে থাকবে? 2,5, এই যে Kl এই সেলে, তাই না? তার মানে ফার্স্ট সেলে থাকবে তোমার 2টো ইলেকট্রন, তাহলে সেটাকে 2টো ইলেকট্রন আমি এইভাবে বোঝালাম, ঘুরছে। সেকেন্ড সেলে কয়টা থাকবে? 5টা, কারণ ওখানে ম্যাক্সিমাম 8টা নিতে পারে, আমার তো কম আছে 5টা, তাহলে ওখানে অ্যাকোমোডেট করতেই পারে, তাহলে 5টা ইলেকট্রন এইভাবে সার্কুলেট করবে, 1 2 3 4 5। ব্যাস, এই হলো বোরনের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো নেক্সট আরেকটা দেখো, মনে করো আর্গন, তাহলে 18, আর্গন 40, তাহলে 18টা ইলেকট্রন কীভাবে অ্যারেঞ্জমেন্ট হবে? 2 8 8, ব্যাস, তার মানে Klm, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, তাহলে 2টো 8টা 8টা এইভাবে ইলেকট্রনগুলো থাকবে। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস যে অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে কীভাবে লিখবো? নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কে কে আছে? তোমার প্রোটন আছে 18p, নিউট্রন কটা আছে? 22n। তাহলে তোমার 3টাই সেল আছে, এই 3টা 1 2 3টা সেলে ইলেকট্রন ফিল আপ হবে, কেমন? তাহলে এখানে ফার্স্ট সেলে কটা আছে? 2টো ইলেকট্রন, ব্যাস হয়ে গেল। সেকেন্ড সেলে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। থার্ড সেলেও তোমার 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, হয়ে গেল। এরপরে যখন নেক্সট অ্যাটমে যাব, অর্থাৎ পটাশিয়াম 19, অর্থাৎ পটাশিয়ামে যখন যাব তখন কী হবে? এখানে তো 8টা ফিল আপ হয়ে গেলো, নেক্সট সেলে একটা ইলেকট্রন যোগ হয়ে যাবে, পটাশিয়ামের ক্ষেত্রে 19, ঠিক আছে? ক্যালসিয়াম যখন হবে তখন নেক্সট সেলে, লাস্ট সেলে 2টো ইলেকট্রন চলে যাবে, 20। বোঝা গেল? ওকে, আজ তাহলে এই অবধি থাক, নেক্সট ক্লাসে বাকিটা আলোচনা করবো। ভালো থাকো।